নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ৫। হসপিটালের প্রধান প্রবেশদ্বারে পা রাখার সঙ্গে সঙ্গেই পরিবেশটা যেন নতুন এক উদ্দীপনায় ভরে ওঠে। কয়েকজন খ্যাতনামা স্পেশালিস্ট ডক্টর, দায়িত্বশীল নার্স ও অন্যান্য স্টাফ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অয়নকে উষ্ণ অভ্যর্থনা জানায়। দেশের বাইরে উচ্চতর ডিগ্রি অর্জন করে ফিরে আসা একজন কনসালটেন্ট সার্জনকে নতুনভাবে বরণ করার উত্তেজনা সবার চোখে মুখে স্পষ্ট। সম্মানসূচকভাবে একজন সিনিয়র ডক্টর এগিয়ে এসে তার হাতে রজনীগন্ধা ফুলের সুগন্ধি তোড়া তুলে দেয়। সাদা ফুলগুলোর মিষ্টি ঘ্রাণ মুহূর্তেই চারপাশের পরিবেশটাকে আরও সাম্য করে তোলে। অয়ন ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি ঝুলিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করে, কারো সঙ্গে করমর্দন, কারো সঙ্গে দুই একটি সৌজন্যমূলক কথা বলে। দীর্ঘদিন পর নিজের দেশের কর্মক্ষেত্রে ফিরে এসে এই সম্মান আর ভালোবাসা তাকে ভেতরে ভেতরে গভীর এক তৃপ্তি দেয়। পরিচয় পর্ব শেষ হতে ডক্টর জাফর তালুকদার নিজ দায়িত্বে অয়নকে তার পার্সোনাল কনসালটেন্ট রুমে নিয়ে যান। করিডোর ধরে হাঁটতে হাঁটতে তিনি রুম সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য জানাচ্ছিলেন। অয়ন মনোযোগ দিয়ে সব শুনছিল, চোখ বুলাচ্ছিল হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশের দিকে। কনসালটেন্ট রুমে প্রবেশ করেই অয়ন থমকে দাঁড়ায়। অয়ন ধীরে ধীরে পুরো কনসালটেন্ট রুমটা পরখ করে দেখে, ডেস্কে হাত বুলিয়ে নেয়, জানালার পাশে দাঁড়িয়ে বাইরে একবার তাকায়। রুমটার প্রতিটি কোণেই যেন দায়িত্ব আর সম্মানের ছাপ লেগে আছে। তবে সবচেয়ে বেশি তার নজর কাড়ে কনসালটেন্ট রুমের সঙ্গে সংযুক্ত একটি অ্যাডজাস্ট করা বিশ্রাম কক্ষ। ভেতরে একটি পরিপাটি বেড রাখা এবং প্রয়োজনীয় জিনিসপত্র। মুহূর্তেই অয়নের ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় হাসি খেলে যায়। এই হাসির কারণ কেউ বুঝতে পারল না। ডক্টর জাফর তালুকদার কেবিন থেকে বেরিয়ে যেতেই তুলি হুড়মুড় করে রুমের ভেতর ঢুকে পড়ে, যেন এতক্ষণ নিজেকে আর ধরে রাখতে পারেনি। দৌড়ে এসে সে অয়নকে জড়িয়ে ধরতে গেলে মুহূর্তের মধ্যে অয়ন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ওই মাতারি, দূরে থাক, বইয়ের জায়গায় তুই দৌড়ে আসিস কেন? এই জায়গাটা আমার দোয়েল পাখির জন্য বরাদ্দ। তুলি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। হোয়াট? কথাটা শেষ হওয়ার আগে আচমকা অয়ন তুলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শব্দটা যেন রুমের ভেতর প্রতিধ্বনিত হয়ে ওঠে। তুলি অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে থাকে অয়নের দিকে। চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে ওঠে। কাঁপা কণ্ঠে সে বলে, তুই আমাকে থাপ্পড় দিতে পারলি অয়ন? অয়নের চোখে তখন কোনো নরম ভাব নেই। কঠিন স্বরে বলে ওঠে, নিজের পাখিকে এত ভালোবাসি, তাকে কষ্ট দেই, আর তুই কোন দেশের বাল শুনি? অয়ন আর তুলির সম্পর্কটা ছিল বন্ধুসুলভ। তারা একসঙ্গে কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছে। কত স্মৃতি, কত আড্ডা, কত নির্ভর সময় ছিল তাদের। অয়ন দেশে ফিরেছে এই খবর সে শুনেছিল, কিন্তু দেখা করা হয়ে ওঠেনি। আজ নিজের হসপিটালেই যখন অয়নকে দেখল, তখন প্রথমে অবাক হয়েছিল, তারপর আনন্দে বুক ভরে উঠেছিল তার। আজ থেকে প্রতিদিন এই মানুষটার সঙ্গে দেখা হবে, কথা হবে, এই ভাবনাটাই তাকে আলাদা করে খুশি করেছিল। যাকে এতদিন দূর থেকে কল্পনা করত, সে আজ চোখের সামনে রক্ত মাংসের মানুষ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তুলি ভ্রু নাচিয়ে কৌতুকের আড়ালে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসা মানে তুই এখনো সেই পিচ্চি মেয়েটাকে ভুলতে পারিসনি? অয়ন কোনো উত্তর দেয় না। ধীরে পকেট থেকে ফোনটা বের করে হাতে নেয়। স্ক্রিন জ্বলে উঠতেই ভেসে ওঠে আহির হাস্যোজ্জ্বল মুখ। সেই ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে। তারপর পরম মমতায় ফোনের স্ক্রিনে ছোট্ট করে একটা চুম্বন ছুঁয়ে দেয় আনমনে, কিন্তু ধীর কণ্ঠে বলে ওঠে, সেই পিচ্চিটাই আমার দোয়েল পাখি, যাকে আমার মনের গৃহিণী করে যত্ন করে ভালোবেসেছি, যার জন্য আমার জীবনে আর কোনো নারীর প্রবেশ ঘটেনি। এই মনটা শুধু তার জন্য বরাদ্দ। আমার ভালোবাসার চাদরে তাকে মুড়িয়ে রেখেছি। তাকে ভুলে যাওয়া তো দূর, সেহিনা এই আদনান শেখ অয়ন এক সেকেন্ডও অন্য নারীতে দৃষ্টিরত হয়নি। কথাটুকু শুনে তুলে একটু সন্তুষ্ট হয়নি। ভীষণ রাগ হচ্ছে তার, কিন্তু কেন এমন হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। তবে সেই দোয়েল পাখিকে অনেক হিংসে হচ্ছে। কি আছে তার মধ্যে যে অয়ন অন্য নারীর দিকে ভুলেও তাকায় না? সে কি তুলির থেকেও ভীষণ সুন্দরী? তার ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে অয়ন অনুনয় স্বরে বলল, সরি তুলি, তোকে থাপ্পড় দিয়েছি বলে মাইন্ড করিস না। আসলে আমি চাই না আমার দোয়েল পাখি ব্যতীত পরনারী আমাকে স্পর্শ করুক। সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে চিরকাল থাকবে। হঠাৎ ফোন বাজতেই অয়ন তড়িঘড়ি হয়ে বেরিয়ে যায়। তুলি তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। হয়তো নিজের মনকে বৃথায় শান্ত করার চেষ্টা করছে। তপ্ত রোদের মধ্যে হেঁটে যাচ্ছিল রাকিব। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হঠাৎ দূর থেকে একটি কোমল মেয়েলি কণ্ঠ ভেসে এলো, রাকিব ভাইয়া দাঁড়ান প্লিজ।
রাকিব লক্ষ্য করল দূরের একজন মেয়েটিকে। যখন মেয়েটির মুখ পরিষ্কারভাবে দেখা গেল, তখন অপ্রতিরোধ্য এক হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। রাকিব ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি আর কেউ নয়, সে মুন। সে তার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলো। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, আপনাকে কতক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু আপনি শুনতে পারছিলেন না। সরি মুন, আসলে একটু অন্যমনস্ক ছিলাম। তোমার কোনো দরকার ছিল? আচ্ছা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। রাকিব এই বলে দ্রুত কোথাও চলে গেল। 5 মিনিট পর সে এক বোতল পানি নিয়ে ফিরে এসে মনের হাতে ধরালো। পানিটা খেয়ে শান্ত হয়ে বলে, কি প্রবলেম? চিন্তা করার কিছু নেই, আমি পালিয়ে যাচ্ছি না। মন ধীরে ধীরে পানি শেষ করলো। রাকিব অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। মুহূর্ত পর মন ধীর কণ্ঠে বলল, আসলে ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম আদিল ভাইয়ার ব্যাপারে। বলো। আপনি হয়তো জানেন মাহি আদিল ভাইয়াকে অনেক ভালোবাসে, কিন্তু ভাইয়া কিছুই বোঝে না। সে শুধু মাহির ওপর চিৎকার চেঁচামেচি করে। আপনি কি বলতে পারবেন আদিল ভাইয়া সত্যি সত্যি কাউকে ভালোবাসে কি না? সেই আপুটির নাম মনে হয় জুই। রাকিব মুচকি হেসে বলল, সব খবর পেলে আমি কি পাবো? আপনি যা চাইবেন। রাকিব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, যদি তোমাকে চাই। কিছু বলছেন ভাইয়া? কোকো কই, কিছু না তো। আচ্ছা, আমি তোমাকে একটা সিক্রেট বলি। আদিল কাউকে ভালোবাসে না। আর যে জুয়ের কথা বলছিলে সে আমার কাজিন, ওর বিয়ে হয়েছে 2 বছর আগে। আর গতকাল হঠাৎ আদিলের সঙ্গে দেখা হয়েছিল, তাই দুজন মিট করেছিল। তুমি মাহিকে বলো চেষ্টা যেন চালিয়ে যায়। আর শোনো, এটা যেন আদিল না জানতে পারে, নয়তো আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। থ্যাঙ্কস ভাইয়া, আমি কাউকে কিছু বলবো না, প্রমিস। এই বলেই মুন দৌড় দেয় পেছন থেকে। রাকিব ডাক দেয়। সঙ্গে সঙ্গে মুন থেমে গিয়ে পেছন ফিরে তাকায়। রাকিব এহসান নামে তোমার কাছে একটা রিকোয়েস্ট গিয়েছে, প্লিজ অ্যাকসেপ্ট করো। মন মাথা হেলে দুলে স্বীকার করে, তারপর আবার দৌড়ে গন্তব্যের দিকে ছুটতে থাকে। রাকিব তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। পাগলি মেয়ে, এই বাচ্চা মেয়েটাকে বিয়ের পর সামলাবো কিভাবে? মাহি মুড অফ করে রুমের ভেতর চুপচাপ বসে আছে। জানালার বাইরে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু আসলে সে কিছুই দেখছে না। চোখ দুটো ফাঁকা, ভেতরে জমে থাকা কষ্টগুলো যেন নিঃশব্দে চিৎকার করছে। আহি অনেকক্ষণ ধরেই তার পাশে বসে আছে। কখনো গল্প বলছে, কখনো ইচ্ছে করে হাস্যকর কথা বলছে, আবার কখনো জোর করে বিষয় বদলানোর চেষ্টা করছে। কিন্তু কিছুতেই মাহির মন ভালো হচ্ছে না। হঠাৎ মাহি আর নিজেকে সামলাতে পারে না। আচমকা সে আহিকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। সেই কান্না এতটাই অসহায় যে মুহূর্তে আহির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আহি দুহাতে মাহিকে নিজের বুকের সাথে চেপে ধরে। সে নিজেও কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট। কিন্তু সেই কষ্টটা সে বলতে পারছে না, শুধু চোখ দুটো জল করছে রাগ আর দুঃখে। আজ সে নিজের ভাইকে খুব করে বকবে, ভীষণ করে। কেন এই মেয়েটাকে এমন কষ্ট দেয়? মাহি তো তাকে সত্যি সত্যি ভালোবাসে, নিঃস্বার্থ নিখাত ভালোবাসা, তবু এমন অবহেলা। আহির মাথায় কিছুই ঢুকছে না। আহি ধীরে ধীরে মাহির চোখের অশ্রু মুছে দেয়। আঙুলের স্পর্শটা ভীষণ যত্নের, যেন সে কান্নাটুকু ব্যথা না পায়। নরম শান্ত গলায় আহি বলে ওঠে, মাহু কাঁদিস না প্লিজ, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি ভাইয়ার সাথে কথা বলবো, আমি জিজ্ঞেস করব কেন ভাইয়া এমন করছে। আমার মাহু কি দেখতে কম সুন্দর? আমার মাহু তো আমার ভাবি হওয়ার জন্য একদম পারফেক্ট। তুই একদম টেনশন নিস না, তোকেই আমি আমার ভাইয়ার বউ বানাবো। আহির কথায় মাহি একটু থেমে ফোপাতে ফোপাতে বলে, কিন্তু আদিল ভাইয়া তো জুই আপুকে বিয়ে করতে চায়। কথাটা শুনে আহির মুখ মুহূর্তেই বদলে যায়, চোখে রাগের ঝিলিক। বললেই হলো। আমি কোনো জুই টুইকে ভাইয়ের বউ বানাতে দেব না। তুই আমার ভাবি হবি, এটাই ফাইনাল। ওই জুয়ের ব্যবস্থা আমি করছি। শাকচুন্নি দেশে আর ছেলে পেল না। আমার মাহুর জিনিসে নজর দিয়েছে, ওই শাকচুন্নির চোখ আমি তুলে ফেলবো। মাহি আহির বুকের ভেতর মুখ লুকিয়ে রেখে ছোট গলায় প্রশ্ন করে, তুই সত্যি আমাকে তোর ভাইয়াকে দিবি পাখি? আহি কোনো দ্বিধা না রেখেই বলে ওঠে, দেব না কেন? আমার ভাইয়া মানে তোর জামাই, আর তোর ভাইয়া মানে আমার জামাই। কথাটা মুখ থেকে বেরিয়েই আহির মাথায় বাজ পড়ে। সে হঠাৎ জিহ্বায় কামড় দেয়। সে কি বলতে কি বলে ফেলল। মুহূর্তেই চুপ করে যায়। মাহি ভ্রুকুচকে তাকিয়ে থাকে আহির দিকে, চোখে প্রশ্ন, মুখে বিস্ময়। পরিস্থিতি সামলাতে আহি মেকে একটা হাসি ঝুলিয়ে তাড়াতাড়ি বলে, দোস্ত, আমি ওটা বলতে চাইনি, আমি তো এমনি এমনি বলছিলাম, বুঝছিস তো? কথাটা বললেও আহির বুকের ভেতরটা কেমন জানি ধক করে ওঠে।
আর মাহি সে শুধু চুপচাপ তাকিয়ে থাকে, যেন নতুন করে ভাবার মতো কিছু একটা পেয়ে গেছে। আজকাল দেখছি মানুষ এমনি এমনি আমাকে জামাই ভাবছে। বলি, সে কি সত্যি এই নিষ্পাপ অয়নকে বিয়ে করতে চাচ্ছে নাকি? কথাটা শেষ হতেই দুজনের দৃষ্টি একসাথে দরজার দিকে চলে যায়। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অয়ন, চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির ছাপ, ঠোঁটের কোণে চেনা বাঁকা হাসি, যেন সব কথা সে শুনে ফেলেছে আর এতে তার বিন্দুমাত্র আপত্তি নেই। আহি হঠাৎ করে ঘাবড়ে যায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, অয়ন ভাই, আপনি? অয়ন কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে, প্রতিটা পা ফেলার সাথে সাথে আহির বুকের ধুকপুকানিও যেন বেড়ে যাচ্ছে। মাহি তার ভাইয়ের চোখের ভাষা বুঝে ফেলে, সে লাজুক ভঙ্গিতে তাড়াতাড়ি ওড়না টেনে মুখ ঢেকে নেয়, তবুও কৌতূহল সামলাতে না পেরে ওড়নার ফাঁক দিয়েই সবকিছু দেখতে থাকে। হঠাৎ করে অয়ন ঝুঁকে আহির কপালে পরম যত্নে ঠোঁট ছুঁয়ে দেয়। আহি কেঁপে ওঠে, ঠিক তার কান ঘেঁষে অয়ন ফিসফিস করে বলে, হুম, মতলব তো ভালো ঠেকছে না, মনে হচ্ছে কেউ আমিতে ডুবতে চাইছে। যদিও এসব পচা কাজ অয়ন করতে চায় না, তবে তার দোয়েল পাখি চাইলে এর থেকেও বেশি কিছু হতে পারে। কথাগুলো যেন আগুন হয়ে আহির কানে ঢোকে, তার কান দিয়ে ধোঁয়া বের হওয়ার জোগাড়। সে নিজের রাগ সামলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বিপরীত পাশের মানুষটার নির্লজ্জ মার্কা কথায় তার দমে থাকতে পারে না। হঠাৎ করেই সে অয়নকে ধাক্কা দিয়ে সরাতে যায়, কিন্তু পরিস্থিতি উল্টো হয়ে যায়। ধাক্কা খেয়ে পেছনে না সরে অয়ন ভারসাম্য হারিয়ে সরাসরি আহির উপরই পড়ে যায়। যদিও এটা অয়ন ইচ্ছাকৃত করেছে। মুহূর্তেই আহির চিৎকারে রুম কেঁপে ওঠে, আল্লাহ গো, এই জলহস্তি আমার উপর কেন পড়লো? মাহু, তোর ভাইকে সরতে বল, আমি তার ভরেই মরেই যাব মনে হয়। মাহি ওড়নার আড়াল থেকে মুখ চেপে হাসতে, কিন্তু কোনো সাহায্য করছে না। অয়নাহির ওপর ঝুঁকে থেকেই ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলে, তোকে মারতেই তো চাই, কবে আমার হবি পাখি, আর আমি নিজেকে সামলাতে পারছি না। এই বেপরোয়া মানুষটাকে একমাত্র তুই সামলাতে পারবি। কথাগুলো শুনে আহির মুখ লাল হয়ে যায় রাগে, লজ্জায় আর অদ্ভুত এক অস্বস্তিতে। হঠাৎ করে আহি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে, তার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। এই অপ্রত্যাশিত দৃশ্যে অয়ন মুহূর্তেই তড়িঘড়ি করে উঠে বসে, বুকের ভেতরটা কেমন জানি ধক করে ওঠে তার। সে দ্রুত আহির গালে হাত রাখে, আলতো করে স্পর্শ করে, তারপর একটু জোরে ঝাঁকাতে থাকে, কিন্তু কোনো সাড়া নেই। আহি নিস্তুপ, না কোনো নড়াচড়া, না কোনো শব্দ। অয়নের বুকটা মুহূর্তে হিম হয়ে যায়, গলা শুকিয়ে আসে। ভয়ার্ত কণ্ঠে সে বলতে থাকে, পাখি, এই পাখি, কি হলো তোর? আরে কথা বল না বউ। মাহি, তোর ভাবি কথা বলছে না কেন? পাখি প্লিজ কথা বল না, তোকে নিয়ে আমি বড্ড ভয় পাই। এমন করিস না পাখি, প্লিজ। তার কণ্ঠে তখন আর দুষ্টুমি নেই, নেই কোনো ঠাট্টা, শুধু নিখাদ ভয় আর অসহায়তা। তবু আহি চুপ। অয়ন কাপা হাতে তাকে শক্ত করে আঁকড়ে ধরে, চোখ দুটো ছলছল করে ওঠে। হঠাৎ করে সে জোরে চিৎকার করে ওঠে, আম্মা, আপনি কই? আমার পাখি কথা বলছে না। এই মাহি, তুই কিছু বল না বোন, আমার পাখির হঠাৎ কি হলো? ঠিক তখনই রুমের ভেতর হালকা একটা হাসির শব্দ ভেসে আসে। অয়ন থমকে যায়, ধীরে ধীরে আহির দিকে তাকায়। আহি তখন চোখ খুলে খিলখিল করে হাসছে। সেই হাসিতে কোনো অসুস্থতা নেই, কোনো দুর্বলতা নেই, শুধু দুষ্টুমি। এক মুহূর্তে অয়ন সব বুঝে ফেলে, তার পাখি মজা করছিল। কিন্তু এই উপলব্ধির সাথে সাথে তার বুকের ভেতর জমে থাকা ভয়টা রাগে পরিণত হয়। চোখ দুটো বড় হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে, মুহূর্তেই তার হাত উঠে যায়। ঠাস ঠাস আহির গালে পরপর থাপ্পড় বসে। গর্জন তুলে অয়ন চেঁচিয়ে ওঠে, ফাজলামো করিস আমার সাথে? একটুর জন্য আমার প্রাণটা বেরিয়ে যায়নি, বুঝিস তুই আমার ভেতরটা কেমন করছিল, বুঝতে পারছিস? নেক্সট টাইম এমন ফাজলামো করলে দাঁত ভেঙে দেব, মাইন্ড ইট। কথা শেষ করেই সে গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। তার পায়ের শব্দ মিলিয়ে যেতে যেতে রুমে হঠাৎ অদ্ভুত এক নীরবতা নেমে আসে। আহি আর মাহি দুজনেই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আহি ধীরে ধীরে নিজের গালে হাত বুলিয়ে ঠোঁট উল্টে বিরক্ত স্বরে বলে, ইস, কত জোরে থাপ্পড় দিল তোর ভাই, এত নির্দয় কেন? আচ্ছা তুই বল তো, কারো ভারে কি সত্যি কেউ মরে যায় নাকি? যত সব। মাহি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা নিচু করে মুচকি হেসে বলে, তুই আর তোর ভাই কোনোদিন বুঝতে পারবি না ভালোবাসা কতটা ভয়ঙ্কর। ভালোবাসার মানুষটার সামান্য ব্যথা পেলেও আমাদের বুকটা ফেটে যায়, অথচ আমাদের কষ্টের ভাগ থেকে চুল পরিমাণ কষ্ট যদি তোদের দেওয়া হয়, তোরাই সেটা সহ্য করতে পারবি না। এটাই হচ্ছে ওয়ান সাইড লাভ।
কথাগুলো শুনে আহি চুপ করে যায়। হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায় তার মুখ থেকে। রুমের ভেতর আবার নীরবতা নামে, কিন্তু এবার সেই নীরবতায় লুকিয়ে থাকে একরাশ অনুভূতি, যেগুলো আর সহজে এড়িয়ে যাওয়া যায় না। কথাটা বলে মাহি আর এক মুহূর্তও দাঁড়ায় না। ছোট ছোট পা ফেলে দ্রুত ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে সে। দরজাটা আলতো করে বন্ধ করে দেয়, যেন বাইরে থেকে কেউ তার ভেতরের ভাঙনটা দেখতে না পায়। তারপর শাওয়ারটা চালু করে দেয়। ঠান্ডা গরম মিলেমিশে পড়া পানির ধোঁয়ায় সে নিজের মাথা, বুক, চোখ সবকিছু ভিজিয়ে নিতে চায়। আপাতত এই লম্বা শাওয়ারটাই তার একমাত্র আশ্রয়, যেখানে দাঁড়িয়ে নিজের অস্থির মনটা একটু শান্ত করা যায়। একতরফা ভালোবাসা যে কতটা বেদনাদায়ক সেটা না কাউকে বোঝানো যায়, না নিজের ভালোবাসার গভীরতাটা ঠিকভাবে কাউকে বুঝিয়ে বলা যায়। চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো পথ থাকে না। মাহিও সেটাই করছে। চোখ বেয়ে নামা পানি আর অশ্রুর পার্থক্য তখন আর বোঝা যায় না। অন্যদিকে দরজার আড়াল থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছিল। চোখে ছিল চিন্তা, মুখে ছিল চাপা দ্বিধা, কিন্তু সে কিছু বলল না। হয়তো সে নিজেই কোনো এক অদৃশ্য গণ্ডির ভেতর আটকে আছে, যেখানে চাইলেও সামনে এগোনো যায় না, আবার পেছনেও ফেরা যায় না।